প্রিয় দর্শক, আপনারা দেখছেন সম্পাদকের সঙ্গে 40 মিনিট। এই অনুষ্ঠানে আমরা কথা বলছি অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরীর সঙ্গে। আমরা বিরতির আগে একটি জায়গায় এসেছিলাম। অধ্যাপক চৌধুরী, আপনি বলছিলেন যে এই যে নানা দিক থেকে হতাশার একটা চিত্র, এই চিত্রের একটা বড় কারণ হচ্ছে আমরা শিক্ষার জায়গাটাকে একটা সমন্বিত রূপ দিতে পারি নাই। হয়তো শিক্ষার জায়গাটাকে একটা সমন্বিত রূপ দিলে কিছু দৃশ্যমান ফলাফল আমরা পেতে পারতাম। আপনি কি একটু খোলাসা করে বলতে পারেন যে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এবং কি ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারি নাই? এখন কথা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে মানে যারা উচ্চবিত্ত তারা এখন ইংরেজি মাধ্যমে পড়ছে, মধ্যবিত্ত বাংলা মাধ্যমে পড়ছে, আর গরিব মানুষরা মাদ্রাসায় পড়ছে। এই শ্রেণী বিভাজনের উপর কিন্তু এই তিনটে ধারা দাঁড়িয়ে আছে। আমরা এই ধারা তিনটাকে বিকশিত হচ্ছে নিজের নিজের মতো করে। এটা কিন্তু শ্রেণী দূরত্ব বাড়ছে। এখন আপনি যদি সমাজে ঐক্য আনতে চাই, শিক্ষা হচ্ছে ঐক্য আনার একটা বড় এবং বলা যায় প্রধান উপাদান, যে সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য শিক্ষাই আমরা উপর ভরসা করব। শিক্ষা তো ঐক্য আনছে না, শিক্ষা বরঞ্চ বিভক্ত করছে। ওই বা শ্রেণী আমাদের নতুন যে শিক্ষা নীতি, এই নীতির দর্শনের মধ্যেও কি এরকম কিছু দেখতে পারেন? এটা তো পারবে না। এটা তো মানে যে জিনিসটা করতে পারবে না সেটা হচ্ছে যে এই শ্রেণী বিভাজন তো দূর হবে না, এবং মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, এটা তো রয়েই যাবে। আপনি কাছাকাছি আনতে পারবেন, কিন্তু কাছাকাছি আনার মধ্যে দিয়ে এই বিভাজনটা থাকবেই, এবং এটা দূর করতে হলে একটা সামাজিক একটা বৈপ্লবিক পরিবর্তন দরকার, যেটা মুক্তিযুদ্ধের পরে আমাদের মধ্যে সম্ভাবনা। আমি এখানেই আসতে চাচ্ছিলাম, এই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, এই চেতনা তো আপনি একটু আগে বলেছিলেন আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। আপনি বারবার শ্রেণী বিভক্ত সমাজের কথা বলছেন। আমরা তো এরকম একটা সামাজিক ন্যায় বিচারমূলক সমাজতান্ত্রিক সমাজও চেয়েছিলাম। আমরা সর্বজনীন যে মানবাধিকারগুলি আছে তার মধ্যে শিক্ষা একটা বড় জায়গা, সেটির কথা বলেছিলাম। আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে আপনার অনেকে এত বেশি ক্লিশে হয়ে গেছে যে এটার যে একটা মানে কোনো চেহারা আছে মুক্তিযুদ্ধের চেতনা, এটা অনেকে হয়তো বুঝতেই পারেন না। কাজে আপনি যদি একটা মুক্তিযুদ্ধের চেতনাটার সঙ্গে মিলিয়ে এই যে শিক্ষার জায়গাটা, ধর্মের জায়গাটা, শ্রেণী বিভক্ত সমাজের জায়গাটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি যদি একটু বলেন। হ্যাঁ, মুক্তির কথা চলে তো মুক্তির ব্যাপারটাতে গেলেই আমরা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এবং এটা খুব একটা মনে হবে জটিল, কিন্তু জটিল না। আসলে মুক্তি মানেটা কি? মুক্তি হচ্ছে যে স্বাধীনতা, আগের স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি। ৭১ যুদ্ধের মধ্যে যে ধারণাটা এলো সেটা হচ্ছে মুক্তির ধারণা। অর্থাৎ আমরা মুক্তি চাই, মানে হচ্ছে যে আমাদের যে সমাজ ব্যবস্থা এবং যে রাষ্ট্র, সেইটাকে পরিবর্তন করতে চাই। আমরা যে ব্রিটিশের রাষ্ট্র ছিল সেটাকে ছোট করে পাকিস্তানের রাষ্ট্র হলো, পাকিস্তানের রাষ্ট্র করে আরও ছোট একটা বাংলাদেশ রাষ্ট্র হলো, কিন্তু ওই রাষ্ট্রেরই একই রকম রাষ্ট্র থাকবে, ধারাবাহিকতা থাকবে, এইটা তো আমরা চাইনি। আমরা তো একটা ক্ষুদ্র রাষ্ট্র এটা চাচ্ছি না, আমরা একটা নতুন রাষ্ট্র চাচ্ছি যেটা মৌলিক আলাদা। এখন আমরা 1935-এর ভারত শাসন আইন সংশোধন করে পাকিস্তানি সংবিধান হলো। আমরা নতুন সংবিধান তৈরি করেছি বাংলাদেশে। সেই সংবিধান 15 বার সংশোধিত হয়েছে, এবং প্রত্যেকবার সংশোধনের মধ্য দিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে, এবং যেগুলো পরিত্যাগ করার কথা ছিল, যে সমস্ত মূল্যবোধ, সেগুলো আবার ফেরত চলে এসছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রাষ্ট্রের ভেতরে, ওপরে যদিও রাজনৈতিকভাবে পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের কাঠামোতে কিন্তু পরিবর্তন হয়নি। সেই বিচার ব্যবস্থা, সেই ধরেন বিভিন্ন বাহিনী, সেই পুরনো আইন, সবগুলো কিন্তু রয়ে গেছে। কাজেই ওখানে চরিত্রগতভাবে বদলায়নি রাষ্ট্র, একটা উপরের পরিচয়ের দিক থেকে বদলেছে। রাষ্ট্রভাষা বাংলাও আমরা বলেছি, কিন্তু আমরা সর্বস্তরে বাংলাকেও প্রবর্তিত করতে পারিনি। এবং বড় ব্যর্থতাটা, যেটা আমি আগে বলছিলাম, যে মাতৃভাষার মাধ্যমে তো আমরা শিক্ষাও চালাতে পারলাম না, আমরা উচ্চ আদালতে বাংলা ভাষার প্রচলন করতে পারলাম না, আমরা উচ্চশিক্ষায় বাংলার প্রচলন ঘটাতে পারলাম না। কাজেই দেখা যাচ্ছে যে সমাজে যে বৈপ্লবিক পরিবর্তনটা দরকার ছিল, ওইটাকেই আমি মুক্তিযুদ্ধের চেতনা বলি, যে একটা বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। সেটা সমাজ বিপ্লব। সমাজে আমরা একটা মৌলিক পরিবর্তন চাই। পুরাতন সমাজ কিন্তু রয়ে গেছে। আমরা যেগুলো দেখছি, যে উৎপাতগুলো দেখছি, বা যে রকম বিভ্রান্তি দেখছি, যে ধর্মের ব্যবহার দেখছি, সেটা হচ্ছে যে সমাজকে আমরা
রূপান্তরিত করতে পারেনি। সমাজ রয়ে গেছে আগের মতো, ওই যে চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি ব্যবস্থাটা। এটা একটা রাজনৈতিক দলগুলির ব্যর্থতা আমরা বলতেই পারি, কারণ মুক্তিযুদ্ধের চেতনা ঋদ্ধ যে রাজনৈতিক দলগুলি ছিল তারা হয়তো এটাকে সঠিকভাবে নিতে পারেনি। কিন্তু অন্যদিক থেকে এটি কি বুদ্ধিবৃত্তিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেগুলিকে মুক্ত চিন্তার জায়গা আমরা বলি, তারাও কি তাহলে ব্যর্থ হয়নি? না, তারা তো ব্যর্থ অবশ্যই হয়েছে, এবং এটা তো বুদ্ধিজীবীদেরই দায়িত্ব ছিল, এবং যে কোনো সমাজে বুদ্ধিজীবীরাই তো এই কথাগুলো বলবে। কিন্তু আপনি দেখুন যে বুদ্ধিজীবীরা কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে যে বুদ্ধিজীবীরা অনেকে উদাসীন। অনেক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বহু তরুণ, মেধাবান তরুণ তারা চলে গেছে বিদেশে। তারা চলে যাওয়াতে কিন্তু একটা শূন্যতা তৈরি হয়েছে, একটা বড় রকমের শূন্যতা চলেছে। তারপরে যারা বুদ্ধিচর্চা করেন, শিক্ষকতা করেন বা লেখেন, তারা কিন্তু কেউ কেউ উদাসীন হয়ে পড়েছেন। ওই পুঁজিবাদের যে রোগ, সেই রোগে তাদেরকে ধরেছে যে তারা নিজেরটা স্বার্থটা দেখছেন, নিজের উন্নতির ব্যক্তিকেন্দ্রিকতা দেখছেন, আত্মকেন্দ্রিকতা এসছে, বিচ্ছিন্নতা এসছে। আরেকটা জিনিস হচ্ছে যে বড় দুই রাজনৈতিক দল কিন্তু বুদ্ধিজীবীদের নিয়ে নিতে চায়, মানে বিভক্ত করতে চায়। সমস্ত পেশাতে দেখবেন যে দুই ভাগ হয়ে গেছে, মানে দুইটা দল দাঁড়িয়ে যাচ্ছে, এবং এইটা কিন্তু আগে কখনো ছিল না। আপনি তো সাংবাদিকতার সাথে যুক্ত, সাংবাদিক আন্দোলনের সাথে যুক্ত, আপনিও তো জানেন যে পাকিস্তান আমলে সাংবাদিকরা কি ভূমিকা পালন করতেন, কেবল তাদের পেশাগত অধিকারের জন্য, সামাজিক দায়িত্ব, রাজনৈতিক ক্ষেত্রেও তাদের একটা বড় ভূমিকা থাকতো। তো ওইটা তো সাংবাদিকরা পাচ্ছেন না, শিক্ষকরা পাচ্ছেন না, সব পেশাতে। এমনকি যেমন ধরেন যারা প্রকৌশলী তারাও বিভক্ত, চিকিৎসক তারাও বিভক্ত। ফলে হচ্ছে কি এরা কিন্তু ওই সমাজের সাধারণ মানুষের যে মুক্তির কথাটা আনছে না, এবং এই বিচ্ছিন্নতাটা একটা মস্ত বড় বিচ্ছিন্নতা, যে যারা আজকে উচ্চবিত্ত বা মধ্যবিত্তের উচ্চ অংশ, তারা জনগণের সাথে নেই, এবং তাদের ভূমিকা জনবিরোধিতায় পরিণত হয়েছে। এবং এই যে পেশাজীবী মানুষগুলির কথা আপনি বললেন, এই পেশাজীবীরা নিজেদের পেশায় অবস্থান করেই অন্য সাধারণ মানুষের কথা বলতেন, কিন্তু এখন আপনি যথার্থই বলেছেন যে তারা এই দলের কাছে যায় যেখানে গেলে পরে কিছুটা প্রাপ্তিযোগ হবে, ওই দলের কাছে যায় গেলে পরে কিছুটা প্রাপ্তিযোগ হবে। তাহলে তো এরা বুদ্ধিজীবীর একটা আবরণ তাদের মধ্যে আছে, সেই অর্থে তো আমরা তাদেরকে বুদ্ধিজীবী বলতে পারি না, কারণ বুদ্ধিটাকে যখন তিনি তার নিজের ব্যক্তির স্বার্থে ব্যবহার করেন। এখন বুদ্ধিজীবীর সম্বন্ধে আমার যা ধারণা এবং প্রচলিত ধারণা, যে বুদ্ধিজীবী পৃথিবীটাকে তার বুদ্ধির সাহায্যে বুঝবেন এবং পৃথিবীটাকে বদলাতে চাবেন। কেবল যে বুঝলে হবে না, এটাকে বদলাতে হবে। আমি বুঝে যদি মনে করি যে এই দলে গেলে আমার সুবিধা, এটা তো একটা বোধ, সেই বোধে আমি ওখানে চলে গেলাম, কিন্তু এই ব্যবস্থাটাকে বদলানো, সেই দায়িত্বটা কিন্তু বুদ্ধিজীবীর দায়িত্ব। এবং এই বদলাবেন তিনি কেমন করে? তিনি তো বুদ্ধিজীবী তো একলা এই কাজটা করতে পারবেন না, তাকে যেতে হবে জনগণের কাছে। অর্থাৎ তার যে উপলব্ধি যে এই সমাজটা একটা অন্যায় সমাজ, এটাকে বদল করা দরকার, এই উপলব্ধিটাকে তিনি সংক্রমিত করবেন সাধারণ মানুষের মধ্যে, কিন্তু এই সংক্রমিত করতে পারছি না। এখন তাহলে এই জায়গাটাতে পরিশুদ্ধতা কোন দিক থেকে আসবে? রাজনৈতিক দলগুলিকে কি এটা বুঝতে হবে যে বুদ্ধিজীবীদের মতোই থাকতে দিতে হবে, তারা তাদের বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনা দিয়ে রাজনীতিকে পরিচালিত করবেন, নাকি বুদ্ধিজীবীরাই ভাববেন যে রাজনীতিকে আমরা আমাদের অবস্থান থেকে, শক্ত অবস্থান থেকে রাজনীতিকে পরিচালিত করব? মানে কে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে? না, এটা রাজনৈতিক দলের কাছ থেকে আশা করব না আমরা। তারা তো ক্ষমতার রাজনীতি করেন, এটা তো পরিষ্কারভাবে আমরা বুঝি যে দল যতই থাকুক বা বিভক্তন যতই থাকুক, প্রত্যেক দলই ক্ষমতার জন্য রাজনীতি করছে, এবং ক্ষমতায় যাওয়া বা ক্ষমতা রক্ষা করা, এইটার জন্যই তাদের রাজনীতিটা চলছে। তারা করবেন না, বুদ্ধিজীবীকেই করতে হবে। বুদ্ধিজীবীকে করতে হবে যদি তিনি বিবেকবান হন, যদি তিনি হৃদয়বান হন, এবং এই উপলব্ধি যদি তার মধ্যে থাকে যে তার ব্যক্তিগত মুক্তির, সমষ্টিগত মুক্তির সঙ্গে জড়িত, যে আমরা একলা দেয়াল তুলে, আমার নিজের চারদিকে দেয়াল তুলে আমি মুক্ত হতে পারবো না। আমার একটা গাড়ি আছে, এই গাড়ি নিয়ে আমি রাস্তায় বেরোলে অন্য গাড়ি চতুর্দিক থেকে আমাকে ঘিরে ধরছে, আমি এগোতেই পারছি না। তাকে বুঝতে হবে যে এই ব্যবস্থাটাকে ভাঙতে হবে, এবং ভাঙতে হলে জনগণের কাছে যেতে হবে। এবং জনগণের কাছে কেন যাব? এই সমাজকে গণতান্ত্রিক সমাজ করব, এবং গণতান্ত্রিক সমাজ বলতে কি বুঝবো?
ওই যে আমি বলতে চাইলাম যে অধিকার এবং সুযোগের সাম্য থাকবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। এখন দেখুন সমস্ত ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত হয়ে রয়েছে, একেবারেই কেন্দ্রে চলে এসছে, এবং কেন্দ্রে এসে যিনি প্রধানমন্ত্রী তার হাতে চলে এসছে। তো এখন এই কেন্দ্রের যে বিকেন্দ্রীকরণ, যে আমরা উপজেলা নির্বাচন বলি বা যাই বলি, বা ইউনিয়ন নির্বাচন বলি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটছে না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক স্তরে যথার্থ জনপ্রতিনিধিদের শাসন দরকার। তো সেটাও হচ্ছে না। আপনি যে প্রত্যাশার কথা বললেন, এই প্রত্যাশাটা নিশ্চয়ই যখন আমরা সম্মিলিতভাবে রাষ্ট্রটাকে আমাদের রাষ্ট্র মনে করব, চেতনাটাকে আমাদের নিজেদের চেতনা মনে করব, তখন সম্মিলিতভাবে এগিয়ে যাব। আরেকটা সংকটের কথা সম্পর্কে আপনার কাছ থেকে জানতেই চাই, এই যে এই রাষ্ট্রটাকে বা এই যে চেতনাটাকে, এটাও তো আমরা সবাই সম্মিলিতভাবে ধারণ করছি না। মুক্তিযুদ্ধের চেতনাই বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসই বলেন, এক একটা দল তার মতো করে ধারণ করছে, যার ফলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক যে কর্মকাণ্ডগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সম্মিলিত প্রয়াস যার মতো করেই হোক, সেটাও কিন্তু হচ্ছে না। তো এইখানেও কি বুদ্ধিবৃত্তিক বা যারা চর্চা করেন এই যে ঐতিহাসিক চিন্তার জায়গাগুলিতে যেখানে আমরা বিভ্রান্তি ছড়াচ্ছি, রাষ্ট্রকে আরও বিভক্ত করে ফেলছি, বিভক্ত করার দুইটা কথা বলা হয়। একটা হচ্ছে আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার করি তখন বলা হয় যে আমরা নাকি রাষ্ট্রকে বিভক্ত করে ফেলছি। আবার দেখি যে ইতিহাসটাকে আমার নিজের মতো করার চেষ্টা করছি, তার মধ্য দিয়ে রাষ্ট্রকে বিভক্ত করে ফেলছি। তো এই জায়গাগুলিতে আমরা ঐক্যের জায়গাটা, মানে ঐক্যের কাছাকাছি আসার কোনো সুযোগ আছে কি? আবারও বুদ্ধিজীবীর কাছেই যেতে হবে। মানে যে প্রশ্নটা আপনি জিজ্ঞেস করছিলেন একটু আগে, যে রাজনৈতিক নেতারা কি করবেন, এটা তো তারা করবেন না। বুদ্ধিজীবীকে প্রভাবিত করতে হবে রাজনীতিকেও, এবং বুদ্ধিজীবীদের দিয়ে চর্চার মধ্য দিয়ে বুঝিয়ে দিতে হবে যে জনগণ কি চায়, এবং যারা রাজনীতিক তারা যা করছেন সেটা যে জনগণের পক্ষে যাচ্ছে না, সেইটা তো বুঝিয়ে দিতে হবে বুদ্ধিজীবীকে। তার দায়িত্ব হচ্ছে এই ব্যবস্থার পরিবর্তনের জন্য জনসাধারণের কাছে যাওয়া। সেই চর্চাটা কিন্তু নেই আমাদের দেশে। যে দার্শনিকতার চর্চা বা ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যার চর্চা, বা আমাদের যে ধারণা মুক্তি বলতে আমি কি বুঝি, মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল, সেইটা বোঝা। এবং এটা তো পাকিস্তানকে ভাঙার জন্য তো মুক্তিযুদ্ধ হয়নি, পাকিস্তান তো পরিত্যক্ত, পাকিস্তান নিজেই এখন ভেঙে টুকরো টুকরো হবে। আমাদের লক্ষ্যটা ছিল আমরা নতুন সমাজ চাই, নতুন রাষ্ট্র চাই, এবং যেটা আমরা পাইনি। দেশভাগের যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো সেটা তো স্বাধীনতা দিল না। আমরা তখনই বুঝে ফেললাম যে আমরা স্বাধীন হইনি, এবং স্বাধীন হওয়ার জন্য আমরা সংগ্রাম করলাম। আমি যে ধর্মনিরপেক্ষতার কথা বলি, এইটা কিন্তু ধর্মনিরপেক্ষতাটাও কিন্তু আমাদের দেশে, আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা সঠিকভাবে উপলব্ধি করতে চান না। ধর্মনিরপেক্ষতার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু সকল ধর্মের সমান মর্যাদা, মানে একই অনুষ্ঠানে সকল ধর্মগ্রন্থ থেকে পাঠ, এইটা কিন্তু ধর্মনিরপেক্ষতা নয়। এটা হচ্ছে সকল ধর্মকে উৎসাহিত করা, এক ধরনের আনুষ্ঠানিকতা। হ্যাঁ, এবং আনুষ্ঠানিকতা এবং উৎসাহিত করা বরঞ্চ ধর্মের চর্চাকে। যেটা ধর্ম বলবে যে রাষ্ট্র বলবে যে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, সেটা ব্যক্তিগতভাবেই তার চর্চা চলবে, রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মচর্চা হবে না। আর দ্বিতীয়টা হচ্ছে ইহজাগতিকতা, যেটা হচ্ছে যে এই যে জগৎটাই আমার আসল জগৎ, এই জগতে আমি এই জগৎটাকে পরকাল আছে কি না আছে সেটা আরেকটা প্রশ্ন, সেই জায়গায় আমি যাব না। আমি আমার এই জগৎটাকে সুন্দর করার চেষ্টা করব। এখন জগৎকে সুন্দর করতে তো মানুষ পারছে না, ধর্মের রাজনৈতিক ব্যবহার চলছে। ধর্মের কাছে মানুষ আবার কেন যাচ্ছে এটাও আমাদেরকে দেখতে হবে, যে এই পুঁজিবাদী ব্যবস্থাতে মানুষ আশ্রয়হীন, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, মানুষ কোনো রকম স্বস্তি পাচ্ছে না। কাজেই আশ্রয়ের জন্য, ন্যায় বিচারের আশায়, এবং সেই ভবিষ্যৎ তার আছে কোথাও নেই, এবং ধর্মটা তার কাছে তখন একটা ব্যক্তিগত সম্পত্তির মতো দাঁড়ায়, যে এইটাকেই আঁকড়ে আমাকে থাকতে হবে, এই জায়গাটাকে আমি দাঁড়িয়ে থাকবো। কিন্তু এখন যারা এই যে ধর্মের প্রচার বা প্রসারের কথাও বলেন, তাদেরও তো একটা ভিন্ন চেহারা আমরা দেখি। সেই দিক থেকে তারাও তো আসলে ধর্মের চর্চা করছেন না, ধর্মকে ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে বা নিজেদের কোনো অপচিন্তার স্বার্থে ব্যবহার করতে চায়। তারা রাজনীতি করছে, তারা তো ক্ষমতার যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করছে। তারাও মনে করে যে তারা এই ব্যবহার করবে, এবং তারা এই ব্যবহারটা সকলেই করছে।
যারা মুক্তিযুদ্ধের কথা বলেন তারাও করছে, আর যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা তো করছেই। তো এই জায়গাটা হচ্ছে যে ধর্মকে ওই যে ব্রিটিশ আমল থেকেই কিন্তু যে ব্যবহারটা চলছিল সেই ব্যবহারটা চলছে। যে জায়গাটা আমরা আসতে পারলাম না সেটা হচ্ছে যে এই উপমহাদেশেরই কিন্তু সমস্যা রয়ে গেল। এটা যে ধর্মের, আপনি দেখুন ভারতে যে নির্বাচন হচ্ছে সেইখানেও ধর্ম ব্যবহৃত হচ্ছে, এবং এটা অত্যাশ্চর্য ঘটনা ঘটছে যে এত বিকশিত একটা জায়গায় এত পুরাতন একটা কট্টরপন্থীরা আজকে ক্ষমতায় যাওয়ার দিকে অগ্রসর হচ্ছে, মনে হচ্ছে ক্ষমতায় চলে যাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ভারতও পারছে না, আমরাও পারছি না। কেন পারছি না? যে আমরা কিন্তু যে জায়গাটায় আমাদের উপমহাদেশের মস্ত বড় ভুল হয়েছে সেটা হলো যে জাতির কি সংজ্ঞা, সেই সংজ্ঞাটা ঠিক করতে পারিনি। জাতির সংজ্ঞা হচ্ছে ভাষার ভিত্তিতে, জাতির সংজ্ঞা ধর্মভিত্তিতে না। কিন্তু আমরা কংগ্রেস বলেছে এক জাতি, মুসলিম লীগ বলেছে দুই জাতি, আসলে বহু জাতি ছিল। কমপক্ষে 1947 সালে 17টা জাতি ছিল যাদের প্রত্যেকের আলাদা আলাদা ভাষা। যেমন ইউরোপে যেমন বিভিন্ন ফরাসিদের জাতি, তাদের ভাষা, জার্মানদের, ইটালিয়ানদের আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা জাতি। তারা একসাথে থাকতে পারে, ইউনিয়ন করতে পারে, কনফেডারেশন তৈরি করতে পারে, কিন্তু মানতে হবে যে তারা আলাদা জাতি এবং সেই প্রত্যেকটা জাতি নিজের সমস্যা, শ্রেণীর সমস্যাই আসল সমস্যা, সেইখানে সেই সমস্যাটাকে সমাধান করবে, যেটা জাতি সমস্যা সমাধান না হলে হচ্ছিল না। কিন্তু ওই জাতি সমস্যা রয়ে গেল এবং এখন জাতির সাথে ধর্মকে জড়িয়ে ফেলা হলো, জাতি পরিচয় ধর্মের পরিচয়ে দাঁড়িয়ে গেল। এই উপমহাদেশের জন্য এটা একটা ভয়ঙ্কর ব্যাধি এবং এই ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারি। এটা নিয়ে আমরা আরো দীর্ঘ আলোচনা করতে পারবো, কিন্তু আমি আরো একটি দুইটি প্রশ্ন করতে যে এই যে বুদ্ধিবৃত্তিক যে দেউলিয়াত্ব, বুদ্ধিবৃত্তিক আপনি কোনো আশার জায়গাটি দেখতে পাচ্ছেন না, এটাও কি রাষ্ট্রের অগ্রসরমানতার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে না? মস্ত বড় হুমকি। রাষ্ট্র তো এক জায়গায় আটকে গেছে এবং রাষ্ট্র তো এখন যে জায়গায় চলে যাচ্ছে, রাষ্ট্র তো সাধারণ মানুষের কল্যাণ দিতে পারছে না। আপনি দেখুন যে আইন শৃঙ্খলার ব্যবস্থা কি, মানুষের নিরাপত্তা নেই, এবং এই জায়গাটাতে রাষ্ট্র রাষ্ট্রের যারা কর্তা, রাষ্ট্র মানে তো রাষ্ট্রের কর্তারা, যারা অর্থাৎ যারা শাসন করে, তার সেটা একটা শ্রেণীতে পরিণত হয়েছে, যাদের লক্ষ্য হচ্ছে ব্যবসা করা, যাদের লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন করা, যাদের লক্ষ্য হচ্ছে ক্ষমতায় আঁকড়ে ধরা এবং ক্ষমতাকে নিজেদের উন্নতির জন্য ব্যবহার করা। তো সেই জন্য রাষ্ট্রের যারা শাসক শ্রেণী আমাদের, তাদেরকেই আমরা বলবো যে তাদেরকেও বিরুদ্ধেই আমাদের অভিযোগ যে তারা এই রাষ্ট্রকে যে মানুষের মুক্তির দিকে এটা এগোচ্ছে না, এবং একটা ভয়ঙ্কর বিপদের দিকে আমরা যাচ্ছি। যে বিভাজনটা এত বাড়ছে, জনগণের মধ্যে বিক্ষোভ এত বাড়ছে, বিভাজন মানে শ্রেণী বৈষম্যের কথা আমি বলছি, সেটা এত বাড়ছে, বিক্ষোভ এত বাড়ছে যে যখন এটাকে মানে আমরা যদি এটাকে সমাধান না করতে পারি গণতান্ত্রিকভাবে, তাহলে কিন্তু এটা বিপজ্জনক জায়গায় চলে যেতে পারে। এত হতাশার মধ্যে তো বাংলাদেশ প্রায় 4 দশক এগিয়ে গেল, 4.5 দশকের মতো। আপনি এই বাংলাদেশের 4 দশকে আশাবাদিতের জায়গা কোন কোন জায়গায় দেখেন? কয়েকটা জায়গায় তো আশাবাদিত্ব আছে। একটা হচ্ছে যে মানে অর্থনীতিটা কিন্তু আছে, সচল অবস্থায় আছে। কেন আছে? শ্রমের জন্য। এখন আমাদের কৃষক শ্রম করে, আমাদের যে পোশাক শিল্পের শ্রম করে, বাইরে গিয়ে যারা আমাদের মানুষরা শ্রম করে, টাকা পাঠায়, অর্থনীতিতে তারা টিকে আছে, মানে শ্রমজীবী মানুষের একটা বড় ভূমিকা তারাই টিকিয়ে রেখেছে। তারা কিন্তু যারা উদ্বৃত্ত লুণ্ঠন করে তারা কিন্তু তারা লুণ্ঠনই করে যাচ্ছে। তো তারাই টিকিয়ে রাখছে, এটা একটা আসার জায়গা। দ্বিতীয় হচ্ছে যে তরুণদের মধ্যে আমি কিন্তু দেখি যে তাদের মধ্যে আদর্শবাদ আছে, তাদের মধ্যে এই ব্যবস্থা সম্পর্কে সচেতনতা আছে, তাদের মধ্যে নতুন সমাজের প্রতিষ্ঠার আগ্রহ আছে, সেইটাকে ব্যবহার করা যাচ্ছে না। আবার শাহবাগের কথাটা বলি যে এই শাহবাগ তো আছে, মানে এই তরুণরা তো আছে, এবং সেটা শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে আছে। এই মানুষরা কিন্তু কাজ চায়, মানে এই পরিবর্তনের কাজ, সমাজকে রূপান্তরিত করার কাজ, তাদেরকে সেই কাজটা দেয়া যাচ্ছে না। এবং আবারও আমাকে বলতে হবে যে বুদ্ধিজীবীদেরকেই এগিয়ে আসতে হবে, রাজনীতিকরা এগিয়ে আসবেন না। বুদ্ধিজীবীদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, তাদের নানানভাবে যতভাবে পারা যায়, নাটকের মধ্য দিয়ে বলি, গানের মধ্য দিয়ে বলি, বিতর্কের মধ্য দিয়ে বলি, সাংস্কৃতিক যত কর্মকাণ্ড আছে সব কিছুর মধ্য দিয়ে এই পরিবর্তনের কথাটা আনতে হবে যে আমরা এই সমাজের জন্য আমরা সংগ্রাম করিনি, এই সংগ্রাম আমাদের মুক্তি দেয়নি, এবং এই সংগ্রাম আমাদের ভবিষ্যতে অন্ধকারাচ্ছন্ন করে ফেলছে। সেজন্য এই সমাজটাকে বদলাতে হবে, এবং বদলাবার জন্য সকল প্রচেষ্টাই থাকবে, সাংস্কৃতিক প্রচেষ্টা থাকবে, কিন্তু মূল কাজটা কিন্তু রাজনৈতিক।
এবং রাজনৈতিক যদি লক্ষ্য না থাকে তাহলে কিন্তু সাংস্কৃতিক আন্দোলনও, আপনি যেটা বলছিলেন যে সাংস্কৃতিক আন্দোলন একসময় কত বেগবান ছিল, সেগুলো ক্রমশ স্তিমিত হয়ে আসছে। আমরা ওইটাকে শক্তিশালী করতে পারছি না, কারণ রাজনৈতিক সমর্থন বা রাজনৈতিক লক্ষ্য। আমাদের রাজনীতির জায়গাটাতে কোনো আশাবাদিতার চেহারা দেখেন আপনি, যারা এই আপনার ভাবনার সঙ্গে তাল মিলাতে পারে? কোনো আশাবাদ, আপনি একটু আগে বলছিলেন যে আমাদের তরুণদের মধ্যে এক ধরনের আগ্রহ আছে, একজন আদর্শবাদিতা আছে, কিন্তু যদি মূল ধারার বা মূল রাজনৈতিক কাঠামোটি ঘুণে ধরা হয় তাহলে এই তরুণরা একটু বয়স্ক হওয়ার পরেতে এই ফাঁদের মধ্যেই পা দিবে। তো আপনি কি আমাদের রাজনীতিবিদদেরকে একটু বলবেন যে আমাদের অন্তত যে দলই আছে, জাতীয়তাবাদী ধারা বা প্রগতিশীল ধারা বা সমাজতান্ত্রিক ধারায়, তাদেরকে কিছু বলবেন যে তারা বিষয়টা তাদের কাছে বলে লাভ হবে না, কেননা তাদের তো ব্যক্তিগতভাবে তারা হয়তো অনুভব করবেন যেটা ঠিক, কিন্তু তারা যখন দলগতভাবে কাজটা করছেন তখন কিন্তু দলগত সিদ্ধান্ত ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, এবং অনেক সময় ওই সিদ্ধান্ত তাকে না মেনে উপায় থাকে না, যদিও ব্যক্তিগতভাবে তিনি সেটা সমর্থন করেন না। কাজে রাজনৈতিক দল একটু কাজ করতে পারবে না, এবং আমাদের যে দলগুলো তারা এসে করতে পারবে না। করতে যে হবে সেইটা হচ্ছে সমাজ সচেতন মানুষগুলো, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বললাম, তারাই একটা সামাজিক নেতৃত্ব দিতে হবে। এবং হচ্ছে ক্ষুদ্র, আমরা যেমন ধরেন পরিবেশ আন্দোলন হচ্ছে, যেমন আমাদের জাতীয় সম্পদ রক্ষার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু মানুষ সাড়া দেয়, এই আন্দোলনগুলোতে মানুষ সাড়া দিচ্ছে। তো সেই সাড়া মানুষ প্রস্তুত আছে, নদী রক্ষার জন্য আন্দোলন, পার্ক রক্ষার জন্য আন্দোলন, এইগুলো আন্দোলনে কিন্তু দেখা যায় যে আসে মানুষ। আবার অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে, আমি শেষ প্রশ্ন করতে চাই যে আপনার নিজে মাঠে ছিলেন, চর্চা করেছেন, শিক্ষিত করেছেন ছেলে মেয়েদের, এখনো চর্চার মধ্যে আছেন, আপনি আপনার স্বপ্নের বাংলাদেশটা কেমন দেখতে চান? আমি স্বপ্নের বাংলাদেশকে দেখতে চাইবো যে একটা মুক্ত বাংলাদেশ, অর্থাৎ যেখানে এই যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ যেটা দেখতে চাইবো, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাইবো, এবং সেইখানে মানুষের সাথে মানুষের সম্পর্কটা হবে মৈত্রীর সম্পর্ক। এখন যে সম্পর্ক সেইটা হচ্ছে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, হিংস্রতার সম্পর্ক। এই কেউ কাউকে বিশ্বাস করে না, আস্থা নাই, আস্থা নষ্ট হয়ে গেছে। তো আমরা মনে করবো যে সমষ্টিগতভাবে পরস্পরের প্রতি আমরা আস্থাবান হব, এবং যে প্রাচীরগুলো আমরা তুলেছি, দৃশ্য অদৃশ্য প্রাচীর আমাদের নিজেদের চারদিকে, সেই প্রাচীরগুলো থাকবে না। আমরা একটা মুক্ত জায়গায় যাব, যেই মুক্তিটা ধরুন আমরা 71 সালে অত বিপদের মধ্যেও অনুভব করেছি, যে আমরা অনেকে আছি, যে আমি ব্যক্তিগতভাবে বিপন্ন আছি ঠিকই, কিন্তু আমার সাথে অনেক মানুষ আছে, তারা সংগ্রাম করছে, আমরা সকলেই সংগ্রাম করছি। তো আমি ওই রকম বাংলাদেশ দেখতে চাইবো, যে বাংলাদেশ মুক্তির জন্য সংগ্রামশীল, মানে সেইটা সংগ্রামশীলতা ছাড়া তো মুক্তি আসবে না। কাজেই যেই মুক্তি চাইবো তার জন্য প্রধান কথাটা হচ্ছে যে সংগ্রামশীলতা থাকতে হবে, এবং সেখানে সচেতন মানুষের সঙ্গে সাধারণ মানুষের একটা সংযোগ ঘটবে, যে সংযোগের মধ্য দিয়ে আমরা ওই সংগ্রামটাকে শক্তিশালী করতে পারবো, এবং আমাদের হতাশা কেটে যাবে এবং সমাজ পরিবর্তিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আমার মনে হয় যে আমার দিক থেকে উপসংহারমূলক আর কোনো মন্তব্য না করাই শ্রেয়। যেটি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বললেন, তার স্বপ্নের বাংলাদেশে মুক্তির জন্য সংগ্রামশীল একটি রাষ্ট্র আমরা চাই। এতে কার কি দায়িত্ব? বুদ্ধিজীবীদের কি দায়িত্ব, তরুণদের কি দায়িত্ব, নারী সমাজের কি দায়িত্ব, এবং আমার কি রাজনৈতিক দলগুলিরও কি দায়িত্ব, তারা সেটা নিরূপণ করুন। আমরাও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর এই স্বপ্নের বাংলাদেশের সাথে আমাদের স্বপ্নের একাত্মতা ঘোষণা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।